ধর্ম এবং রাজনীতি আলাপ আলোচনা এটাকে আমরা যাতে অনেকটা স্বাভাবিক করে ফেলি, কারণ এই যে এভাবে যে আমরা দমন করেছি ধর্ম আর রাজনীতি নিয়ে আলাপ আলোচনা থেকে দূরে থেকে, আমার মনে হয় এটা সারা বিশ্বে এটা একটা বড় সমস্যা, কিন্তু আমাদের এই অঞ্চলে আরো বড় সমস্যা যে আমরা ধর্ম আর রাজনীতি নিয়ে মুক্তভাবে আলোচনা করি না। সে যে ধর্মেরই হোক বা যে রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন, এতে হয় কি এই যে এরকম স্বৈরাচারী শাসকেরা এটারই সুযোগটা নেয়, এভাবে তারা আমাদের উপর শাসন করে যায়। শাসন বলবো না, অপশাসন বলি যদি এই শব্দটা থেকে থাকে। তারা আমাদের উপর জুলুম নির্যাতন করে যায়, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেয় এইভাবে যে হ্যাঁ তোমরা রাজনীতি নিয়ে কথা বলবা না, খবরদার রাজনীতি নিয়ে কথা বলবা না, খবরদার ধর্ম নিয়ে কথা বলবা না। এই যে আমাদের যে ছোটবেলা থেকে এসব শিখায় দেওয়া হয়, এটাই হলো স্বৈরাচারদের একটা হাতিয়ার, যে তারা এর মাধ্যমে আমাদের উপর অপশাসন চালাবে আর তারা যা তা করে বেড়াবে, আমরা কিছু বলবো না, আমরা কিছু শিখবো না। রাজনৈতিক সচেতনতাও তৈরি হয় না, ধর্মের সচেতনতাও তৈরি হয় না। আমরা যাতে আলাপ আলোচনাটা মুক্ত করি ধর্ম আর রাজনীতি নিয়ে, আর আমরা যাতে সুস্থভাবে আলাপ আলোচনা করি, এমন না যে একেবারে মারমুখী হয়ে যায় যে তুই কেন এটা বললি, তোর সাহস কত বড়, তুই খারাপ, তুই বেয়াদব, এরকম না করে। হ্যাঁ আমার মতের সাথে নাই মিল যাবে, আমরা বলতে পারি যে ঠিক আছে আমি তোমার সাথে একমত না, হয়তো একমত হতে পারবো না, আমরা এটা নিয়ে আর আলাপ আলোচনা না করি শান্তি বজায় রাখার জন্য। যদি ধরলাম যে ওই রকম খারাপ অবস্থায় যায়, যে খারাপ বলবো না, মানে ওই পর্যায়ে যায় যে আমরা একমত হতেই পারছি না কোনো জিনিস, যেটা হওয়া স্বাভাবিক, আমরা মানুষ হিসাবে সব কিছু নিয়ে আমরা একমত হব না সবাই, তাই তো সমস্যা নেই। আমরা শান্তি বজায় রাখাটাই আসল কথা এখানে। দমন করতে যে আমরা যাতে মারমুখী না হয়ে যায়, যতটা বলা সহজ ততটা বলা কঠিন, কিন্তু আমরা এটা চর্চা করতে পারি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবারই অংশগ্রহণ থাকাটা জরুরি। ধর্ম বলি, রাজনৈতিক মত বলি, যেই মত বলি না কেন, সব কিছু নির্বিশেষ সবারই অধিকার আছে এই দেশের উপর। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়, আমরা যে মতাদর্শেই থাকি না কেন। আচ্ছা বারবার একই কথা বলছি জানি, কিন্তু এটাই আমার কথা ছিল এই অংশের জন্য। আর পরের অংশে যাই এখন একই সাথেই। আচ্ছা এখন আমি বলবো বর্তমান এবং ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা আছেন, ভবিষ্যতে রাজনীতিবিদ করবেন যারা, বা বর্তমানে এখন যারা আছেন, যেই বয়সেরই হন না কেন আপনাদের প্রতি আমার কিছু কথা আছে, যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন সেটা। তো সবার আগে আমি বলবো যে মানুষকে মানুষের মতো দেখতে, নিজেকে খুব বড় না দেখতে, যে হ্যাঁ আমি একেবারে দুনিয়া উদ্ধার করে ফেলছি, আমি সেরা, আমি সব কিছুতে মানে দুনিয়া উদ্ধার করে ফেলছি, এরকম চিন্তা ভাবনা ত্যাগ করতে হবে। রাজনীতি করার আগে সবসময় দেখতে হবে মানুষ কি চায়, সেটা আমাকে সবার আগে নিশ্চিত করতে হবে। মানে মানুষ কি চায় সেটা আমাকে জানতে হবে, আর তাদের মতামত নিতে হবে। সেটা আমার বিপক্ষে যাক সমস্যা নেই, আমার অ্যাটলিস্ট তার কথাটা শুনতে হবে, এমনকি দেখতে হবে যে সে আসলে চায়টা কি। সেই অনুযায়ী সেটা যদি যৌক্তিক হয় অবশ্যই সেটা পূরণ করা উচিত, অযৌক্তিক হলে তাকে বুঝাইতে হবে যে হ্যাঁ এই কারণে এটা আমি পূরণ করতে পারবো না। আমরা যাতে হয়ে না চাই, কি বলে দাম্ভিকতা বলা বা অহংকারী যে বলি, অহংকার দাম্ভিকতা এগুলো আমাদের ত্যাগ করতে হবে রাজনীতি করার সময়। আর সামনের দিনেও আমি চাবো যে যারা রাজনীতিতে আসবেন তারা, আমি বলবো নতুন দল যাতে আমরা গঠন করতে পারি। এই বিএনপি, আওয়ামী লীগ, তারপর কি বলে জাতীয় পার্টি, জামাত শিবির, এইগুলা দিয়ে আর কয়দিন বলেন, এদের তো আমরা তাণ্ডব দেখেই গেছি সেই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, সেই তাণ্ডব আমরা দেখেই গেছি। আমরা আর এদের তাণ্ডব দেখতে চাই না, যথেষ্ট হয়েছে। তারা তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। এগুলা সব দল হলো মুদ্রার এপিঠ ওপিঠ। আমরা আর এদের জুলুমের শিকার হতে চাই না, আর ফ্যাসিবাদ চাই না, আর আমরা কোনো একনায়কতন্ত্র চাই না। আমরা চাই প্রকৃত গণতান্ত্রিক দেশ, এটাই আমি চাই। এজন্য আমি বলবো যে যারা এখন আছেন, যেহেতু এই ফ্যাসিস্টের পতন হয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়ে গেছে বাংলাদেশ থেকে, আমি চাবো যে নতুন যারা আছেন, তরুণরা যারা আছে, আমার বয়সী যারা আছে, আমার কাছাকাছি বয়সের, যে আপনাদের মধ্যে যদি বিশ্বাস থাকে বা রাজনীতি নিয়ে ইচ্ছা থাকে, আপনারা দয়া করে একত্র হয়ে একটা রাজনৈতিক দল গঠন করুন। একটা না, বিভিন্ন করা যেতে পারে, বিভিন্ন মতাদর্শে করা যেতে পারে, বিভিন্ন মতাদর্শে রাজনৈতিক দল গঠন হোক। তরুণরা এই দেশের নেতৃত্ব দেখ, এই জেনারেশন জেড যারা আছে আমরা, বা সামনে যারা অ্যালফাও আসবে পরবর্তীতে, তাদেরকে নিয়ে আমরা যাতে একটা না বিভিন্ন রাজনৈতিক দল গঠন করি বিভিন্ন মতাদর্শ নিয়ে, এটাই আমার চাওয়া পাওয়া থাকবে। ভারতে আমরা দেখেছি যে এএপি, আম আদমি পার্টি যেরকম উঠে এসেছে 2012 সালের পর থেকে, এখন বর্তমানে তাদের কি অবস্থা আছে আমি ওইভাবে ঠিক বলতে পারছি না, কিন্তু ভারতে যেরকম আমরা অনেক রাজনৈতিক দল দেখেছি, শুধু বিজেপি কংগ্রেস না, আমরা তৃণমূল কংগ্রেস আছে, তারপরে আর কি আছে, আম আদমি পার্টির কথা বললাম, কত রাজনৈতিক দল আছে তাদের। আমরাও চাই যে বাংলাদেশে অনেক বিকল্প ধারা ঠিক বলবো কিনা জানি না সঠিক শব্দটা, মানে
অনেক বিকল্প রাজনৈতিক দল যাতে থাকুক, শুধু এই কি বলে একচেটিয়া এই 3-4টা দলের মধ্যে আমরা যাতে সীমাবদ্ধ না থাকি। বিশেষ করে আমি চাবো যে শিক্ষকরা যারা আছেন বা যারা বুদ্ধিজীবীরা আছেন, সুশীল সমাজ আর কি, বুদ্ধিজীবী, আচ্ছা হ্যাঁ ওই সুশীল সমাজ বুদ্ধিজীবী যারা আছেন, বিশেষ করে যারা আইনজীবীরা আছেন, আমি চাবো যে আপনারা রাজনৈতিক দল গঠন করুন আপনাদের মতাদর্শে। কারণ দিন শেষে সংসদে আমরা চাই যে যারা আইনজীবীরা আছে তারাই বেশি থাকুক। উন্নত দেশেও আমরা যেখানে ভালো গণতন্ত্র, যেমন আমেরিকার কথাই ধরি, আমেরিকাতে আইনজীবী তারপর যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন তারাই হলো মানে সংসদে থাকেন, এই জন্যই তাদের দেশে উন্নতি হয়। আমরা চাই না যে আবার আগের মতো সংসদে শুধু ব্যবসায়ীরাই বসে থাকুক। এই কত 300 জন যে সংসদ সদস্য আছে বেশিরভাগই আমি দেখেছি মানে শুনেছি যে এরা হলো ব্যবসায়ী, তারা হলো শুধু ব্যবসা নিয়ে চিন্তা করে। তো তাদের থেকে আমরা কিভাবে আশা করি যে তারা দেশের ভালো চাবে? তারা তো খালি ব্যবসা নিয়ে চিন্তা করবে, নিজের ব্যবসা নিয়ে। আমরা চাবো যে বেশিরভাগই যাতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করেছেন বা এই সম্পর্কিত জিনিস নিয়ে, আর যারা কি বলে আইন নিয়ে পড়ালেখা করেছেন তারাই যাতে রাজনীতিতে আসে, এটাই আমার চাওয়া। সংসদ সদস্য তারাই যাতে হয়। আমরা কোনো গুন্ডা পান্ডা এসব কি বলে ক্লাস 5 পড়া বা এরকম ভারতের মতো চাওয়ালার প্রধানমন্ত্রী দরকার নাই। আমাদের দরকার যে আইনজীবী আর রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করেছেন তারা যাতে এই ফিল্ডে থাকেন। আর এই বয়স যেটা আছে একদম সর্বনিম্ন 20 বছরে নামানো উচিত সংসদ সদস্য হওয়ার জন্য। আর মিনিমাম মানে একদম ন্যূনতম শিক্ষা মানে কি বল শিক্ষাগত যোগ্যতা আমি বলবো ব্যাচেলর ডিগ্রি যাতে করা হয় নতুন সংসদ সদস্য হওয়ার জন্য। বিশেষ করে আইনজীবী আর যারা হলো আছে কি বলে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে করছে তাদেরকে যাতে বেশি প্রাধান্য দেওয়া হয়, এভাবেই দেশটা আগাবে। আমরা সিঙ্গাপুর না হইতে পারি, অ্যাটলিস্ট মালয়েশিয়ার পর্যায়ে যেতে পারি, এটাই আশা করি। আর এইটুকুই বলার ছিল এই অংশের জন্য। সামনে যারা রাজনীতি করবেন আর রাজনীতি নিয়ে কি কি করা যেতে পারে বাংলাদেশে, এটা নিয়ে আমার কিছু মতামত তুলে ধরলাম। বর্তমানে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুবই ভালোই করেছে এই কোটা সংস্কার আন্দোলন শুরুতে, তারপরে তারা যে করলো স্বৈরাচার পতনের যে আন্দোলন করলো এবং সেটাতে সফল হলো, দুইটাতেই সফল হলো। আমি বলবো 100% না হোক প্রথমটাই, কিন্তু দ্বিতীয়টায় তো সফল হয়েছেই আমি বলবো। এই যে সফল যে হয়েছে তারা, আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে যদি আসে একটা নতুন রাজনৈতিক দল হিসাবে, এটা আমার মতে খুবই ভালো হয়। কারণ আমার মতে তাদের ভিতরে একটা কি বলবো একটা মতাদর্শ আছে যেটা আসলেই খুব দরকার। এই বিএনপি, আওয়ামী লীগ, তারপর কি জাতীয় পার্টি, জামাত শিবির আর কয়দিন, এই নতুন দলটা দরকার আসলে, যারা আসলে এই দেশটা নিয়ে ভাবে। এখন আমি জানি না সামনের দিন তারা আসলে কতটা সফল হবে, তারা তাদের এই কি বল মতাদর্শে মানে অটুট থাকবে কিনা সেটাও আসলে দেখার বিষয়। যদি থাকে তো অবশ্যই ভালো। এখন যদি তারা আবার বিপথে চলে যায় অন্য দলগুলোর মতো, তাইলে তো অবশ্যই সেটা দুঃখজনক। সামনের দিন আশা করি তারা ভালো কিছু আনবে। তো আশা করি তারা রাজনীতিতেও আসবে, মূলধারার রাজনীতিতে। বাংলাদেশে নতুনত্ব দরকার। এই কি বলে এই 3-4 দল দিয়ে আর কয়দিন। তারপরে আরেকটা হলো যে কি বলবো, আচ্ছা একদম শেষের দিকে কিছু ফিলোসফিক্যাল কথা আমি বলবো, যেটা আমার মতে নতুন যারা আমরা প্রজন্ম আছি, জেনারেশন জেড বলি বা জেন জি, তারপরে জেন জি না কি বলে উচ্চারণ করতে আমার একটু সমস্যা, এটা জেনারেশন জেড বলি আর জেনারেশন আলফা যারা আসবে সামনের দিনে, তাদেরকে কিছু কথা বলি। এটা আমি আমাদের নিজের জীবনে যাতে করতে পারি, কি বলে মানে অ্যাপ্লাই করতে পারি আর কি। যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আওয়ামী লীগের যে পতনটা হলো 5 আগস্ট 2024 সালে, এটা থেকে আমাদের শিখতে হবে যে লোভ করে কখনো না, মানে অতি লোভ করে বা লোভ করেই, শুধু অতি বলবো না, লোভ করে জীবনে আমরা বেশি দূর যেতে পারবো না। বা একটা পর্যায়ে যে গেলেও পতনটা এমন ভাবে হয় যে তখন না মানে খুব লজ্জা হবে নিজের প্রতি যে কি করলাম আমি জীবনে, এটা তো করার উচিত হয়। আর কি বলবো কেমনে বোঝায় জিনিসটা, যে অতি লোভে তাঁতি নষ্ট বলে না, লোভ করা উচিত না। টাকার লোভ, ক্ষমতার লোভ, এগুলা করলে তাদের সাথে কি হয় আমরা দেখেছি আওয়ামী লীগ পতনের পরে। আজকে দেখেন তারা কয়জনই বা মুক্তভাবে সমাজে চলতে পারছে, তাদের বন্ধু বান্ধব পরিবারের সাথে চলাফেরা করতে পারছে। আমি সমাজের কথা বাদ দিলাম, একদম একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে তারা এখন কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? নিরাপত্তাহীনতায় ভুগছে। কখন মানুষ এসে তাকে মাইল লাগায়, তাই না? নিরাপত্তাহীনতার কথাই বলছি, তারা কত নিরাপত্তাহীনতায় ভুগছে। তাও আগে যে বিএনপির চেয়ে যখন ক্ষমতায় শেষবার ছিল 2006-তে, যারা ক্ষমতাচ্যুত বলবো না, মানে ক্ষমতা যে শেষ হয়ে গিয়েছিল, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তারপরে তারা কি খারাপ সময় পার করেছে এই 20-25 বছর, 20 বছর ধরে আমি বলবো কত খারাপ সময় তারা পার করেছে ক্ষমতার লোভ করে, টাকার লোভ করে। মানে তাদের শেষটা ভালো হয় না কখনো। এরকম চোরের মতো লুকায় লুকায় জীবন কাটায় কি লাভ বলেন? ক্ষণিকের ওই আনন্দের জন্য,
ওই টাকার লোভের জন্য, মানে ওই অবৈধ টাকা, অবৈধ ক্ষমতা, মানে ক্ষমতার অপব্যবহার দিয়ে কতই আর লাভ হবে বলেন? একটা সময় যে যখন এসব শেষ হয়ে যাবে তখন কিন্তু শেষটা ভালো হয় না। এই যে দেখেন, এই ফ্যাসিস্ট হাসিনা এখন ভারতে পালায় আছে, সে কি এখন নিজের দেশে মুখ দেখায় চলতে পারবে? ওটা বাদ দিলাম, মুখ দেখায় চলার কথা, নিজে কি নিরাপদে থাকতে পারবে সেটা হলো আসল কথা। বা যারা এই যে চোরামি বাটপারি করে গেছে, লুটপাট করে গেছে দেশটাকে, এই ধরেন মতিউর রহমান যে এনবিআর এর চেয়ারম্যান ছিল, তারপরে কে জানি বেনজির, জেনারেল আজিজ, তারা কি এখন মুক্তভাবে চলতে পারবে? শান্তিমতো কি তারা জীবনে থাকতে পারবে সামনের কয়েকটা দিন? কি লাভ হলো এত অবৈধ টাকা আয় করে, ক্ষমতার অপব্যবহার করে, মানুষের ক্ষতি করে, দুর্নীতি করে, ঘুষ দুর্নীতি যাই বলি না কেন, সব দেশ শেষ হবে না? কি লাভ হলো? কোনো লাভ হলো না। এত টাকা আয় করে লাভ কি হলো? এই যে এখন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার আগের দিন হলো সালমান এফ রহমান ধরা খাইছে। এই যে এই ঋণ খেলাপি যে ধরা খাইলো, এখন মানে এই বাজে অবস্থায় এসে ধরা খাইলো, এরকম চোরের মতো পালায় থাকা লাগতেছে। লাভ কি? এই জীবন কাটায় কি লাভ চোরের মতো পালায় থেকে? এই ক্ষমতা লোভ করে তার জীবনে কি লাভ হলো? মানুষের ক্ষতি করে, মানুষকে, মানে আমি খুব অগোছালো ভাবে বলছি জানি, সরি আমি বোঝাতে পারছি কিনা, কিন্তু আমার প্রশ্ন হলো এটাই যে লোভ করে লাভটা কি হলো? এই টাকার লোভ, ক্ষমতার লোভ করে কি লাভ হলো? দিন শেষে এভাবে চোরের মতো পালায় থেকে কি লাভ, তাই না? এই জীবন কাটায় কি লাভ? এটা কি আমরা এভাবে কি আপনার জীবনটা কাটাতে চান যারা আর কি ক্ষমতার লোভ করেন, টাকার লোভ করেন? এটা হলো তাদের কাছে আমার প্রশ্ন, যে ভাই লোভ করে লাভ নাই। দিন শেষে আমি বলবো সৎ উপায়ে টাকা আয় করাটাই ভালো, সেটা কম হোক বেশি হোক যাই হোক না কেন, সৎ উপায়ে টাকা আয় করাটাই আসল। দিন শেষে অ্যাটলিস্ট যাই হোক না কেন চোরের মতো আমার থাকা লাগবে না, আমি প্রকাশ্যে থাকতে পারবো, মুক্তভাবে জীবনে চলতে পারবো। এই জীবনের দরকার নাই যেখানে আমার লোভ হিংসা করে আমার শেষমেশ আমার পতনই হয়ে যাবে। কি লাভ? দরকার নেই। এটা আমার কাছে প্রশ্ন, মানে প্রশ্ন নাই, এটাই হলো আমার কথা। লোভ করা উচিত না। লোভ করলে গর্ব করা কিছু নিয়ে, এগুলাই হলো তার অহংকার করা, এগুলাই হলো আমাদের জীবনে পতন ডেকে আনে। আর তারা এখন কত খারাপ অবস্থায় আছে, এই যে আওয়ামী লীগ বলি বা বিএনপি যে এতদিন খারাপ অবস্থায় ছিল এখনো আছে, তাই না? তো এটাই, লোভ করা উচিত না, সৎভাবে জীবন কাটাই, এটাই আমাদের হওয়া উচিত। আর আমরা যাতে সৎ মানুষ যারা আছে তাদেরকে উৎসাহিত করি যে এটাই হলো আসল জীবন। এই চোর বাটপার, কি বলবো, ক্ষমতা লোভী, এদেরকে আমরা যাতে রোল মডেল না বানাই সমাজে, এদেরকে রোল মডেল বানানোতে আজ সমাজের এই অবস্থা, দেশের এই অবস্থা, আজ দেশের এই দুর্দশা। দেশে ভালো চাইলে এগুলো আমাদের ত্যাগ করতে হবে। এইটুকুই আমি বলবো। সামনের দিনেও যারা ক্ষমতায় বসবেন, আশা করি মানুষকে ছোট করে দেখবেন না, মানুষকে মানুষের মতো দেখবেন। বিরোধী মতকে দমন না করে উল্টা শুনুন যে তারা কি চায়টা কি। যৌক্তিক হলে অবশ্যই সমাধান করবেন, অযৌক্তিক হলেও তাদেরকে বুঝিয়ে বলবেন যে এটা অযৌক্তিক, আমরা এটা করতে পারবো না। কখনো দমন করতে যাবেন না, সামনে যে ক্ষমতায় বসেন না কেউ। দমন করলে কি হয় এটা আমরা হিটলার মুসোলিনি বেলাতে দেখেছি। তারপরে কি বলি, রোমানিয়ার যে স্বৈরশাসক ছিল নিকোলাই চোশেস্কো, খুব কঠিন একটা উচ্চারণ তার নামে, সো আশা করি কেউ কিছু মনে করবেন না। নিকোলাই চোশেস্কো যাই হোক, নিকোলাই, সোজা কথায়। তার পরিণতি কি হয় শেষের দিকে এটা আপনারা গুগল সার্চ করলেই পাবেন বা ইউটিউবে গেলেও পাবেন। ভালো হয় না কখনো। মুয়াম্মার গাদ্দাফি, তার পরিণতি কি হয়েছিল এটাও আমরা জানি। এখন অনেকে গালি দিতে পারেন যে সে তো ভালো ছিল, এই সেই করেছে 42টা বছর ধরে। এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি বিস্তারিত। ভিডিও শেষ করার আগে আমি এটা নিয়ে একটা বিস্তারিত কথা বলে যাব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্বৈরাচারদের কি বলে, আচ্ছা আমি শেষের দিকেই বলবো, গুছিয়ে বলবো জিনিসটা। এই অংশটা আপাতত শেষ করে, এই অংশটা এখন শেষ, এখন যাই যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ওটা নিয়ে কথা বলবো। ভিডিও শেষ করার আগে একটা জিনিস যোগ করতে চাই, যেটা আমি ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম মূল ভিডিওতে। এটাও মূল ভিডিওরই অংশ, মানে বোনাস হিসাবে আর কি, পরে রেকর্ড করছি। তো কিছু জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, বা আমার মনে হয় একটু বিস্তারিত বললে ভালো হয় এই ভিডিওটা পরিপূর্ণ করার জন্য। তো সেই জন্য আর কি আমি ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আর কি। তো সবার আগেই আসি যে যারা এই আন্দোলনে, কোটা সংস্কার বলি বা সামনে যে স্বৈরাচার পতনের আন্দোলনে অনেক মানুষ নিহত হয়েছে, যাদের নাম আমরা জানি না। হ্যাঁ, আমরা মানে অনেকের নাম আমরা জানিও না, 2-1 বাদে, বিশেষ করে আবু সাইদ রংপুরের আর মুগ্ধ যে ঢাকা শহরে বিউপিতে পড়তো, এই দুজনের নাম বারবার আসছে, কারণ তারা যেহেতু মিডিয়ার লাইমলাইট পেয়েছে এই কারণে। ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই আসলে, কিন্তু কত নাম না জানা শহীদ যারা আছে তাদের কি অবস্থা আমরা কিন্তু জানিও না। হাজার হাজার মানুষ যে মারা গেছে গত 1-1.5 মাস ধরে, তাদের পরিবার কেমন আছে, তারা কি ভাবছে, এটা নিয়ে আমার মনে হয় একটু কথা বলা উচিত। আমি বলবো যে মূলধারার মিডিয়া যারা আছে তারা এটা নিয়ে কথা বলতে পারে, তাদের ব্যবস্থা করতে পারে, মানে ব্যবস্থা করতে পারে এইভাবে যে
প্রচার করবে তারা তাদের ব্যাপারে, আর কি বলবো, আর ওই প্রচারণার মাধ্যমে অনেক এনজিও বলি বা স্বেচ্ছাসেবী, আচ্ছা আরেকবার বলি, মানে মনে হয় মূলধারার মিডিয়ার এখানে সামনে আসা উচিত এখন, অন্য যে শহীদ আছে বা আহতরাও যারা আছে তাদের ব্যাপারে একটু কভারেজ দিয়ে তাদের মানে এনজিও বলি বা স্বেচ্ছাসেবী যারা আছে তারা যাতে এসে তাদের সাহায্য করতে পারে, হোক সে নিহত বা আহতদের পরিবার, দুইজনেরই সাহায্য দরকার, যাদের নাম আমরা জানি না। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যারা অনেকেই মারা গিয়েছেন কিন্তু তাদের নাম খুব একটা আমরা জানি না, আমারও যে খুব মনে আছে এমন না, তাই আমি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন কাদের কাদের নাম আছে। মুগ্ধ আর কি বলে আবু সাইদ, হ্যাঁ, তারা বাদেও যারা আছে তাদের নাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করি। আর তাদের প্রতি শ্রদ্ধা জানাই, নাম জানা অজানা যারা শহীদ হয়ে গেছেন বা আহত যারা হয়েছেন, নতুন বাংলাদেশের জন্য যারা অনেক কিছুই কি বলবো স্যাক্রিফাইস করেছেন, আমি বলবো অনেক কিছুই বিলিয়ে দিয়েছেন। জানি এটা জাস্ট ফর্মালিটির মতো লাগছে, কিন্তু আসলেই তারা মানে কত পরিবার তাদের আপনজন হারা হয়েছে, আবার যারা আহত হয়েছে জানি না আবার তারা কয়জনই বা স্বাভাবিক জীবনে আসতে পারবে। তো নতুন বাংলাদেশে তাদেরকে শ্রদ্ধা জানাই, যারা আহত আছে তারা আশা করি খুব দ্রুত স্বাভাবিক জীবনে চলে আসবে আর তারা ভালো থাকবে, আর যারা নিহত হয়েছে আশা করি তাদের পরিবার এবং তারাও ভালো থাকবে আর তাদের নিহতদের আত্মাও শান্তি পাবে, এটাই বলবো। আর আরেকটা জিনিস আমি বলি, এটা অনেক কিছুই বলার আছে, তার মধ্যে এটা একটা হলো যে আমি দেখলাম বিভিন্ন জায়গায় যে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব বের করছেন যে হ্যাঁ এটা তো এই গণ অভ্যুত্থান তো আমাদের না, কি বলে বিদেশি গোয়েন্দা সংস্থা এসে এটা করেছে, তারা এই সরকার উৎখাত করেছে, আইএসআই এর নাম বলা হচ্ছে, সিআইএ এর নাম, তারপর আরো কত গোয়েন্দা সংস্থা, চায়নার নামও বলা হচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেশের কথা বলা হচ্ছে যে তারাই এই স্বৈরাচার হাসিনাকে সরিয়ে দিয়েছে। মানে অ্যাজ ইফ আমাদের তো কোনো মূল্যই নাই, তাই না? এতগুলা মানুষ শহীদ হয়ে গেল, এতগুলা মানুষ আহত হয়ে গেল, অথচ তাদেরকে ক্রেডিট দেওয়া হচ্ছে। এটা কি তাদের প্রতি অপমান না যে আমরা বলছি যে বিদেশি সংস্থা এসে তাদেরকে উৎখাত করে দিয়েছে? এই স্বৈরাচারকে আমরা সবাই মিলে, এই দেশের মানুষ মিলে গণ অভ্যুত্থান করে আমরা তাকে উৎখাত করেছি, কোনো সামরিক বাহিনী বা কোনো বিদেশি কি বলে গোয়েন্দা সংস্থা এসে করে নাই। আমি এটুকু বলতে চাই, যারা এইসব কথা বলে আমি আশা করি তাদেরকে কি বলবো প্রত্যুত্তরে তাদেরকে বলবেন, প্রত্যুত্তর কিনা সঠিক শব্দ জানি না, মানে যাই হোক তাদেরকে পাল্টা জবাব দিবেন যে দেখেন দেশটা আমরা মুক্ত করেছি স্বৈরাচার, আমরা নিজেরা করেছি, কোনো বিদেশি সাহায্য এসে এখানে কোনো ভাগ বসায় নাই, বা বসালেও জানি না, মূল কথা হলো আমরাই করেছি, আমরা সাধারণ জনগণ মিলে করছি, শুধু ছাত্র না, সবাই এই দেশের সকলেই করেছে। তাই কেউ যদি এসে এরকম বলে যে গোয়েন্দা সংস্থা করছে, অমুক গোয়েন্দা সংস্থা, ভাই ভেবে চিন্তা কথা বললে, আপনাদের রাজনৈতিক কি মতাদর্শ থাকতে পারে, অমুক তমুক ষড়যন্ত্র তত্ত্ব, আপনার ইচ্ছা, আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এভাবে অপমান করার কোনো মানে হয় না। এখন যারা আন্দোলন করেছে তাদের যে যদি এসব বলেন যে হ্যাঁ আপনারা তো কিছুই করেন না, আসলে তো ওই কি সিআইএ করছে, আইএসআই করছে, এসব ফাইজলামি বন্ধ করা উচিত, এটা খুব অপমানজনক তাদের জন্য। আচ্ছা বারবার একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছি, কিন্তু এটাই। এখন আরেক প্রসঙ্গে চলে যায়। তো এখন এই স্বৈরাচার হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনা যাই বলেন না কেন, এই ফ্যাসিস্ট হাসিনা পতনের পরে দেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছে। এখন যদিও যখন আমি ভিডিওটা রেকর্ড করছি মোটামুটি শান্ত হয়েছে দেশটা, আইন শৃঙ্খলা মোটামুটি স্বাভাবিক অবস্থায় চলে আসছে, পুরাপুরি বলবো না, অনেকটা চলে আসছে। তো আমার কথা হলো যে অনেকে এই অস্থিতিশীলতায় ভাবছিল যে আগের সরকারই তো ভালো ছিল, স্বৈরাচার হাসিনাই ভালো ছিল, তারপরে মানে কোন অ্যানালজি দিয়ে আমি বুঝাই এটা, আচ্ছা গাদ্দাফির কথাই ধরি, লিবিয়ার গাদ্দাফির কথা। লিবিয়াতে গাদ্দাফি পতনের পরে 2011 সালে লিবিয়া অনেক ইয়ের মধ্যে গেছে, অনেক উত্থান পতনের মধ্যে গেছে, উত্থান পতনের মধ্যে গিয়েছে। বিশেষ করে এখনো লিবিয়ার অবস্থা খুব একটা ভালো না, হ্যাঁ অনেকটা ভালোর দিকে চলে গিয়েছে, কিন্তু এখনো তারা পুরাপুরি কাটায় উঠতে পারে নাই সেই সংকটটা। এখন বলতে পারেন যে হ্যাঁ গাদ্দাফির পক্ষের যারা মানুষজন আছে তারা এখন বলবেন যে হ্যাঁ লিবিয়ার মানুষ তো 2011 সালে খুব বড় ভুল করেছে, আসলে তো তাকে পতন করানো উচিত হয় নাই, মেরে ফেলা উচিত হয় নাই, তার সময় তো সেই 42টা বছর তো দেশ কত ভালো অবস্থায় ছিল, এই সেই হ্যান ত্যান কত সুযোগ সুবিধা দিচ্ছে। মানলাম গাদ্দাফি, আপনাদের প্রিয় গাদ্দাফি অনেক ভালো কাজ করছে, কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, গাদ্দাফি এত নিরীহ ছিল না। সে বিরোধী দমন যেভাবে করেছে, এই দমন করার মাধ্যমে যে পটেনশিয়াল যে রাজনীতিবিদ উঠে আসার কথা সেটা 42 বছরে একবারও উঠে আসে নাই, উঠলেও সেটা দমন করা হয়ছে, এটা তো গেল। তারপরে তো অ্যামাজনিয়ান গার্ডস বলে, আপনার ডিকটেটর সিনেমা যদি দেখে থাকেন ওখানে কিন্তু আছে অ্যামাজনিয়ান গার্ডসকে, হয়তো অন্য নামে বলে, কিন্তু ডিকটেটর সিনেমা থাকলে আরো ভালো আইডিয়া পাওয়ার কথা যে এই গাদ্দাফির ইয়ে ছিল, অ্যামাজনিয়ান গার্ডস ছিল,
যেখানে মহিলাদের নিয়োগ করা হতো তার বডিগার্ড হিসাবে। আমার কথা হলো একটা মুসলিম দেশে, লিবিয়ার তো বলা যায় একটা মুসলিম দেশই বলা যায়, তারা ভালোই ধর্মচর্চা করে, সেই রকম একটা দেশের একটা কি বলবো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বলে, তার হলো মহিলা বডিগার্ড কেন লাগবে? কি দেখানোর জন্য? নারী ক্ষমতায়ন দেখানোর জন্য? সেটা নিয়ে আপনারা প্রশ্ন করেন না? তারপর ওই মহিলা বডিগার্ডদের যে করছে, হেনস্থা করছে, কত হয়রানি করছে, সেটা আপনাদের চোখে পড়ে না? জানি হঠাৎ করে আমি বাংলাদেশ থেকে লিবিয়ার কথায় কেন চলে গেলাম জানি না, বাট এত কিছু এই জন্য বললাম যে দেখেন, এই যে 42টা বছর ধরে যে গাদ্দাফি মানুষের যে ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে, তারপর পটেনশিয়াল রাজনীতিবিদ যারা গাদ্দাফির যদি কিছু হয়েও যায়, ধরলাম মরে গেল বা কোনো কারণে পদত্যাগ করলো, সামনে যে দেশটা ধরবে সেটা হোক তার ছেলে মেয়ে নিয়ে বা অন্য কোনো মানুষকে নিয়ে, সেটা কি সে অপশন রেখেছিল? এটা হলো আমার প্রশ্ন। রাখে নাই খুব সম্ভবত। যদি রাখতো আজকে লিবিয়ার এই বেহাল দশা হতো না। সে যদি নিজ উদ্যোগে স্বেচ্ছায় যদি সে পদত্যাগ করতো মানুষের আন্দোলনের মুখে 2011 সালে আরব স্প্রিং এর সময়, তাহলে কিন্তু লিবিয়াতে সিভিল ওয়ার লাগতো না খুব সম্ভবত। এই প্রশ্নটা আপনারা কখনোই করেন না কেন? লিবিয়ার প্রসঙ্গটা এই জন্য আনলাম যে আগামী কয়েক মাসে বা বছরে বাংলাদেশ কিছু অস্থিতিশীলতায় যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাবে যে এটা বলছি না, যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিভিন্নভাবে অস্থিতিশীল হতে পারে। এক হতে পারে যে রাজনৈতিক অস্থিরতা, দ্বিতীয় হতে পারে যে অর্থনৈতিক কি বলবো ওটা অস্থিরতাই বলি, অর্থনৈতিক যে সংকট, এটাও হতে পারে। তখন যাতে আমরা না বলি যে ওই হাসিনাই ভালো ছিল, ওই 15 বছর দেশটা খুব ভালো ছিল। দেশটা হয়তো বাহিরে ভালো ছিল, কিন্তু ভিতরে কিন্তু দেশটা পুরা পচে গেছিল। সব প্রতিষ্ঠান সে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস বলতে বিল্ডিং ভেঙে দিয়েছে এমন বোঝাচ্ছি না, ভিতরে যে ভিতটা থাকে প্রতিষ্ঠানে সেটা সে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে আইন আদালত যেভাবে সে ধ্বংস করেছে এই স্বৈরাচার হাসিনা, মানুষ বিচার পায়নি। তারপর যেভাবে সে বাক স্বাধীনতা হরণ করেছে, শুধু টিভি খুললেই তার খালি বক্তব্য দেখা যায় যে আমি এই করেছি দেশের জন্য, ওই করেছি, আমার বাবা এই করেছে। টিভি খুললেই যে খালি 10টা, ধরলাম যে যদি 10টা খবর দেখানো হয়, তো ওর মধ্যে 4টা কি 5টা, ওখানে তো 6টা খবর হলো এই হাসিনা নিয়ে দেওয়া হয়, না হয় ওবায়দুল কাদের, তারপর ও চেলাপেলা যারা আছে আর কি, সাঙ্গ পাঙ্গ যাই বলি না কেন, তার খালি চেহারা দেখানো হতো। তো আমার কথা হলো যে গত 15 বছর যেভাবে সে দেশটাকে নষ্ট করে দিয়েছে, ভিতরে অর্থ পাচার করেছে, লুটপাট করেছে, কত মানুষকে সে গুম করেছে, মেরে ফেলেছে, তখন কইছে? তখন কিন্তু এটা ভাবা উচিত না যে তার সময় দেশ ভালো ছিল। না, ছিল না। ভিতরে দেশটা পচে গেছিল। আমার মনে আছে 2018 সালে যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল, আমার অনেক কিছু লিখতে ইচ্ছা হইতো ফেসবুকে এই সরকারের বিরুদ্ধে, তার যে অপরাজনীতির জন্য, তার নোংরামির জন্য, যেভাবে বাচ্চাদেরকে করেছে, ছাত্রলীগ দিয়ে এই 18 বছরের নিচে শিশুই তো বলা হয়, এই যে শিশুদের যে করেছে, নির্যাতন করেছে ছাত্রলীগের গুন্ডা দিয়ে, এগুলা কি মাফ করার যোগ্য? এটাই হলো আমার কথা, যে দেশ আগামী কয়েক বছরে অস্থিতিশীল অবস্থায় যেতে পারে। ওই সময় যাতে আমরা খবরদার এই স্বৈরাচার হাসিনার ভালো দিক নিয়ে যাতে না পড়ে থাকি, ওই লিবিয়ার মানুষের ভুল যাতে আমরা না করি, যে খালি যে ও তো ভালো করছিল, ওই সময় দেশ ভালো ছিল না। ভালো ছিল না, সোজা কথা হলো এটা। আমরা কখনো যাতে অতীতে ফেরত না চাই। আমাদের তৃতীয় বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হইলো যে আমরা সবসময় অতীতে ফেরত চাই, অতীত নিয়ে পড়ে থাকি, আমরা সামনের দিন নিয়ে কখনোই ভাবি না। এই জন্যই তৃতীয় বিশ্ব রয়ে যায়। আমরা উন্নয়নশীলই রয়ে যায়, উন্নতি করতে পারি না এই সব কারণে, যে খালি ওই আগের নেত্রী বা নেতা ভালো ছিল, অমুকে ভালো ছিল, এখন দেখো কি অবস্থা, আমেরিকা এসে ধ্বংস করে দিল, রাশিয়া এসে এই করে দিল আমার দেশের। ভাই, আমেরিকা রাশিয়া এসে কোনো দেশ ধ্বংস করে না, ওই দেশ ধ্বংস করে ওই দেশের মানুষজন ধ্বংস করে নিজের মধ্যেই। বাহিরের শক্তিকে দোষ দিয়ে লাভ নাই, তারা তাদের স্বার্থ দেখে আসছে, আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি, তাই তারা সুযোগ নিতে পারে। আমরা যদি জনগণ সবাই মিলে একত্র হয়ে যদি এটা প্রতিহত করতাম, তাহলে তো ওই দেশের দুর্দশা হয় না। আমি এখন লিবিয়ার কথাই বলছি, বাংলাদেশের এই অ্যানালজিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। মূল কথা হলো আমরা যাতে দয়া না দেখাই এসব পতন হওয়া স্বৈরাচারদের নিয়ে। যত যাই হোক, যত সে ভালো কাজ করুক না কেন, দিন শেষে সে খারাপ কাজ যা করেছে সেটাই বেশি চোখে পড়েছে। ঠিক আছে, আওয়ামী লীগ মেট্রো রেল করছে, এক্সপ্রেসওয়ে করেছে, তারপর আর কি জানি করছে, কর্ণফুলী টানেল, আরো কত কি মেগা প্রজেক্ট করেছে, ভালো কথা। এখানে আমি কোনো বলবো না, বিরোধিতা করবো না, এগুলো দেশে আসলেই দরকার ছিল। কিন্তু যেটা সমস্যা ছিল, সে আর্থসামাজিক উন্নয়ন করে নাই। এই জিনিসটা নিয়ে আর কাজ করা উচিত ছিল। এর জন্য আমি আওয়ামী লীগকে ধিক্কার জানাই। এখন বিএনপির লোকজন খুশি হয়ে যায় না এই অংশ শুনে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললাম, খুব খুশি হয় না। আপনারাও কম না। আপনারা 2001 থেকে 6 সালের দেশে যা লুটপাট করছেন, জঙ্গিবাদের উত্থান ঘটাইছেন, এগুলা মানুষ ভুলে যায় নাই।
ছোটবেলায় মনে আছে একটু হইলেও, দেশে প্রতিদিন আমার মনে আছে, এমন একটা মাসে ধরলাম 30 দিন থাকে, ধরলাম গড়ে 30 দিনই থাকে, একটা মাসে 30 দিন যদি থাকে তো 10-15 দিন আপনারা খালি কি জঙ্গিবাদের এই জায়গায় বোমা হামলা হতো, অমুক জায়গায় জেএমবি এটা করছে, তমুক জায়গায় জামাতে করছে, শিবিরে করছে, মানে দেশে একটা অরাজকতা ছিল আপনাদের সময়। আপনারা এত খুশি হন না আমার কথা শুনে, আপনারাও একটা ফালতু দল, এদেশের মাটিতে আপনাদেরও স্থান হওয়া উচিত না। আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে আপনাদেরও নিষিদ্ধ করা উচিত, বাটপার দল আপনারা। আচ্ছা জানি অনেক ক্ষোভ জমেছিল, এটা আমি প্রকাশ করলাম, ভিডিও এমনিতেও বহুত বড় হয়ে যাবে, আমার অনেক 2-3 পার্টে শেষ করা লাগবে এখন। হ্যাঁ, ভিডিওতে যা বলার ছিল বলেছি আশা করি, আর কিছু বাকি থাকার কথা না এটাই। আর এখন একদম মূল ভিডিওতে চলে যায় আর সমাপ্তি টানি সেই ভিডিওতেই, মানে মূল অংশে সমাপ্তি টানি। এখন ব্যাক টু দ্য মেইন ভিডিও। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, গত 15 বছর আওয়ামী লীগ থাকাকালীন সময়ে যে বিচারগুলো আটকে আছে, যেমন শাপলা চত্বরেরটা বলি, তারপর সাগররুনি হত্যাকাণ্ড, তারপরে আর কি বলে ওটার নাম ভুলে যাচ্ছি, আচ্ছা 2009 সালের যে বিডিআর এর মিউটিনি বলে, এগুলার কিন্তু এখনো বিচার শেষ হয় না আমি যতদূর জানি, বা বিচারের প্রক্রিয়া শুরু হয়েছিল কিনা জানি না। যে অবস্থাতেই থাকুক না কেন, আমি চাবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে এগুলার বিচার কাজ অ্যাটলিস্ট শুরু করে। শেষ হয়তো করতে পারবে না, কারণ এগুলা খুব দীর্ঘ একটা প্রসেস, কিন্তু আশা করি তারা এগুলাতেও মনোযোগ দিবে। গত 1-1.5 মাসের যে গণহত্যা চালিয়েছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা, সেগুলা সহ অ্যাটলিস্ট যাতে শুরু করতে পারে। শেষ হয়তো করতে পারবে না, কারণ একটু আগে বললাম অনেক লম্বা সময় লাগবে। আচ্ছা, এখন ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, আমি জানি না এই ভিডিওটা আমি 2 পার্টে করব কিনা, কারণ অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু যাই হোক না কেন, নতুন বাংলাদেশের জন্য শুভকামনা রইল। এই নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদেরকে শুভকামনা জানাই। ডাক্তার ইউনূসের থেকে আমি আশা করি দেশে ভালো কিছু পরিবর্তন আসবে, যেটা বাংলাদেশে দীর্ঘস্থায়ী একটা ভালো, মানে কি বলবো, দীর্ঘস্থায়ী একটা ইতিবাচক প্রভাব থাকবে বাংলাদেশে। আর আমি চাবো যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে এটাতে খুব সংস্কার করা হোক, যেমন সেন্সর বোর্ডকে উঠিয়ে দিয়ে আমরা নতুনভাবে এটাকে সংস্কার করি। ভারতে যেরকম সার্টিফিকেট দিয়ে দেয় সেই সিস্টেমটা যাতে আনা হয়, এটা আমি চাই। আর বিদেশি সিনেমাও যাতে মুক্তভাবে বাংলাদেশে চলে, বলিউডের সিনেমাগুলো বিশেষ করে। আমরা চাই যে এই মুক্ত বাজার অর্থনীতিতে আমাদের সিনেমা হলে সিনেমার যাতে অনেক অপশন থাকে, আমরা যাতে দেখতে পারি মুক্তভাবে, এটা যাতে নিশ্চিত করা হয়। আর সেন্সর বোর্ডে অনেক সিনেমায় আটকা আছে শুনেছি, এগুলোও যাতে দ্রুত মুক্ত করা হয় সেটাই আমি চাই। আর নতুন সিস্টেমের আন্ডারে আর কি চাবো। আর ভিডিও তো এমনি তো বড় হয়ে গেছে, আমি জানি না আর এরকম রাজনৈতিক ভিডিও বানাবো কিনা, বানাতেও পারি যদি প্রকৃত থাকে, বাক স্বাধীনতা থাকে। অনেকদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছিলাম, কিন্তু ওই তো এই ফালতু সব গণতন্ত্র বিরোধী আইনের জন্য আর কি পারি নাই দুর্ভাগ্যবশত। তা নাহলে আমি মাঝে মাঝে হলেও রাজনৈতিক ভিডিও বানাতাম। এমনিতেও খুব যে বানাবো এমন না, কারণ দিন শেষে আমার কাছে মনে হয় রাজনীতির যে এই ফিল্ডটা এটা খুবই নোংরামি দিয়ে ভরা, সেটা যে দেশেরই হোক না কেন। এজন্য আমি খুব একটা ভিডিও বানাতে চাই না। হ্যাঁ, মাঝে মাঝে বানাবো, যেহেতু এখন বাক স্বাধীনতা ফেরত এসেছে, বাংলাদেশের রাজনীতি নিয়েও মাঝে মাঝে কথা বলবো আশা করি। যদি ওই প্রকৃত বাক স্বাধীনতা আশা করি মানে যদি রাখা হয়, তাইলে অবশ্যই আমার চ্যানেলে মাঝে মাঝে বা আমার ফেসবুক পেজেও আপনারা রাজনৈতিক ভিডিও দেখবেন। হ্যাঁ, অবশ্যই আমি জিওগ্রাফি নিয়ে ভিডিও করব। আর সামনে একটা ভিডিও দেখি জিওগ্রাফি নিয়ে করতে পারি, যেটা আমি আগের কয়েকটা ভিডিওতেও বলেছি। আর জিওগ্রাফি না হলেও আমি দেখি যে আমি একটা সিরিজ দেখেছি, হাউ টু বিকাম আ টাইরেন্ট, এটা নেটফ্লিক্সে আছে। ওখান থেকে কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু বা মজার কিছু জিনিস আছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারি, যে স্বৈরাচাররা কিভাবে ক্ষমতায় আসে আর ক্ষমতায় টিকে থাকে সেটা নিয়ে কথা বলবো। এখানে আমার উপলব্ধিটা তুলে ধরবো, একটা ছোটখাটো রিভিউ হবে। আর কি বলবো, এই তো আমার মতে এইটুকুই আছে ভিডিওতে বলার। যা বলার বলেছি, অনেক কিছুই বলার আছে, আসলে বলে শেষ হবে না, একটা পডকাস্ট হয়ে যাবে, দেখা যাবে। আমার এইটুকুই বলার ছিল, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। হাস্তা লুয়েগো, আডিওস।